আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনেভায় অ্যাডভাইজার সেন্টার অন WTO ল তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয়। তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় $1,50,000, মানে $1.5 লাখ আর কি। মানে সেই সময়ের হিসাবে এইটা 75 লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি, যদি আমার হিসাব ভুল না হয়ে থাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল। কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয়। আজকে তো হাসিনা খালেদা জিয়ার নামে বদনাম করে যে উনি এতিমের টাকা মাইরা দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু খালেদা জিয়া পাবলিক মানি খুব সাবধানে খরচা করতেন। এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি। কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পাইলে তিনি সেটা সদ্ব্যবহার করতেন। যাই হোক, এটা আপনারা করতে পারবেন, যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায়, বাংলাদেশ কত টাকা দিচ্ছে, তাই না? তো রেকর্ড আছে। শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা জিয়ার রিকোয়েস্টটা নেয় এবং মাত্র $15,000 কেসটা করতে রাজি হয়। মানে সেই সময় $15,000 মানে ওই সময়ের আর কি 7.5 লাখ টাকা আর কি। তো যাই হোক, মানে 10 ভাগের 1 ভাগে কিছুই না। তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে 5টা যুক্তি WTO এর কাছে পেশ করছিল। অল্প কথায় কই আর কি। 1 নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ। 2, ভারতে বাংলাদেশের ব্যাটারির রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারে মূল্যের যে তফাৎ বা মার্জিন, এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। 3, ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না। 4, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। এবং 5 নাম্বার, ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এইসব কারণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া WTO এর অ্যান্টি ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারার খেলাপ করছে এবং অপব্যবহার করছে। এই যে দেখেন, তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেসের থার্ড পার্টি। তারা WTO এর যে প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে, কনসালটেশনে ডাকে, হ্যাঁ। এই যে দেখেন, তারপরে কি হয়, ইন্ডিয়া জানতো বাংলাদেশের এই যুক্তিগুলো সঠিক, অকাট্য, এবং এই প্রক্রিয়ায় যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে, এটাতে জেতার কোনো সম্ভাবনা ছিল না, আন্তর্জাতিকভাবে হেয় হবে ইন্ডিয়া। তো তখন ইন্ডিয়া গুটি সুটি মেয়েরা এসে কি করে জানেন, তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে। কি মজা! তো সে কারণে তারা বাংলাদেশকে বলে যে WTO এর যে প্রক্রিয়াটা শুরু করছো না, ওইটা বন্ধ করো। তো এটা কিন্তু ছিল চালাকি, হ্যাঁ, এটা কিন্তু এরকম চালাকি করে। মানে বাংলাদেশ যদি WTO এর প্রক্রিয়া বন্ধ করতো তাহলে ইন্ডিয়ার জিন্দিগিতে আর শুল্ক তুলতো না, হ্যাঁ। ওই যে দামাল সিনেমার পরিচালক আছে না, ওই যে রায়হান রাফি, আমার ফোন করে কইছিল যে আমি ওই যে আমার সিনেমায় যে রাজাকারের কণ্ঠে নারায় তকবির দিচ্ছি ওইটা কিন্তু বদলাই দেবো, আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন। একদম ইন্ডিয়ান স্টাইল আর কি। আমি ডিলিট করে দিছি এবং তারপরে শেয়ার বদলায় নাই। খুব চমৎকার হিসাব আর কি, বুঝছাও। তো তার উত্তরে খালেদা জিয়া ইন্ডিয়াকে জানাইছিল কি জানেন, আমার ওইটা ফলো করা উচিত ছিল। উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ WTO এর আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয়। 2005 সালের 4 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন 1/2005 জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্তভাবে বাতিল করে। এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই WTO কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে, তারা নেগোসিয়েট করে ফেলছে। এর ফলশ্রুতিতে 2006 সালের 20 ফেব্রুয়ারি WTO এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল সাহস, অসীম সাহস, প্রচণ্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম। এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে, সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন